কোঠার উপর ভর দিয়া চাকরি নিয়া ইঞ্জিনিয়ার বা ডাক্তার হইব, সেই ইঞ্জিনিয়ার হইলে সেই বিকল্প পদ্ধতি খুঁজবো, ওই রটের বদলে বাস দিব, হয় সেই ব্রিজ ভাঙ্গা যাইব। আর ওই যে ডাক্তার হবে এই কোঠার বদলতে, সেই ডাক্তাররাও দেখবেন মুসলমানি করাইতে যায়া আপনার রুগী মাইরা ফেলাইবো। 1971 যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল এটার উপর নির্ভর করা হয়েছিল। আজকে কি সেভাবে আমাদের কুঠা দিয়া আমাদের কিছু বৈষম্য স্বীকার করা হচ্ছে কিনা, আর এই কুঠার মাধ্যমে একটা বিশাল জনগোষ্ঠীকে আজকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে কিনা। এখন কোঠা বিরোধী আন্দোলন বলতে যে আসলে কোঠা সংস্কার আন্দোলন, প্রফেসর হাসান আলী স্যার ঠিকই বলেছেন, কোঠা সংস্কার আন্দোলন আগেও সংস্কার আন্দোলন হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী কি করলেন, পুরোটাই উনি বাতিল করে দিলেন। তাইলে এখন যে আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে, এটা তো সরকারের কারণেই হয়েছে। সরকার অহেতুক ভাবে এটাকে সামনে নিয়ে এসেছেন বিভিন্ন অপকর্ম যে ইস্যুটা আজকে সামনে নিয়ে আসছেন, যে কোঠা ইস্যুটা বাতিল হয়ে গেল, সেটা এখন সামনে আসার কারণ কি? দেশে যে বর্তমানে যে ক্রাইসিস চলতেছে, আপনার বাংলাদেশের থেকে শত শত কোটি টাকা পাচার করে নিয়ে অবৈধভাবে দেশ থেকে চলে যাচ্ছে, এবং আপনার এই আরো আরো যত ইয়ে আছে, দেশে যত সমস্যা আছে, সেইগুলাকে এখন ধামাচাপা দেওয়ার জন্যই কি এই কোটা ইস্যুটা সামনে নিয়ে আসা হয়েছে? এই দেশটা তো কোনো জমিদাররা শাসন করে দেয় নাই, এই দেশটা শাসন করছে, স্বাধীন করছে লুঙ্গিপাড়া, কৃষক, শ্রমিক এবং আপনার সেনাবাহিনী। অথচ দেখেন, এই খবর নিয়ে দেখেন, এই এখন যারা এই কোঠা নিয়ে যারা আন্দোলন করতেছে, এই ধনী দুলালীরা হয়তো তখন কোনো লন্ডনে যায় পড়াশোনা করছে, মুক্তিযোদ্ধার যে সন্তানেরা বলতেছে যে সন্তানেরা কিন্তু কোঠা চায় না এখন, ঠিক আছে? এই ধনী দুলালীরা হয়তো লন্ডনে যায় পড়াশোনা করছে, নাইলে ভারত যায় পড়াশোনা করছে। এই যে মুক্তিযোদ্ধা নিয়ে যে এত মায়া কান্না, চোখ থেকে যেন জলই শুকায় না, অথচ এই মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মান কেউ দিতে পারছে? দিতে পারে নাই ভাই। এখন তাদের উপর ভর দিয়া, কোঠার উপর ভর দিয়া চাকরি নিয়া ইঞ্জিনিয়ার বা ডাক্তার হইব, সেই ইঞ্জিনিয়ার হইলে সেই বিকল্প পদ্ধতি খুঁজবো, ওই রটের বদলে বাস দিব, হয় সেই ব্রিজ ভাঙ্গা যাইব। আর ওই যে ডাক্তার হবে এই কোঠার বদলতে, সেই ডাক্তাররাও দেখবেন মুসলমানি করাইতে যায়া আপনার রুগী মাইরা ফেলাইবো। এই হচ্ছে দেশের অবস্থা। আসলে ভাই, এগুলা এই সরকারের যে ধামাচাপা দেওয়ার যে একটা ইস্যু জনগণের মধ্যে তুলে ধরছে, আসলে দেশের জনগণ এই অবস্থায় ভালো নাই, দেশের জনগণ শান্তিতে নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আব্দুর রহিম, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন বিষয়টা। হ্যালো, আসসালামু আলাইকুম সঞ্চালক মনির ভাই। আমি ফরাদ স্যার এবং হাসনাত স্যার দুজন টিচার আছেন, আমি ওনাদেরকে ওনাদের ছাত্র হিসাবে, ওনাদের সন্তান হিসাবে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আবেদন করব। পাশাপাশি আমি দুজন স্যারকে বলবো, আপনারা জাতির বিবেক, আপনারা মানুষগুলার কারিগর, আপনারা যে যে রাজনৈতিক দলে করেন না কেন, আজকে অন্তত পক্ষে আমার কথাগুলা শুনে আলোচনা করার সময় আপনাদের কাছে আপনাদের একজন ছাত্র সমতুল্য, আপনাদের একজন সন্তান সমতুল্য হিসাবে বলবো, রাজনৈতিক মতাদর্শের উপরে উঠে আমার প্রশ্নগুলোর উত্তরে দেবেন। নাম্বার ওয়ান, আজকে আমরা যে কোটা নিয়ে কথা বলতেছি, সেই কোটার মূল প্রতিপাদ্য বিষয় হলো মুক্তিযোদ্ধা। আমি দুইজন স্যারকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই, আগে তো আমাদের নির্ণয় করতে হবে মুক্তিযোদ্ধার ডেফিনিশন। যদি আমরা মুক্তিযোদ্ধার ডেফিনিশন নির্ণয় করি, আমরা এতই হতভাগা জাতি, আমরা আমাদের জাতির একটা অংশ বলি বঙ্গবন্ধু 71-এ বাংলাদেশ চায় নাই, উনি পাকিস্তানে ছিলেন, অথচ পাকিস্তান কারাগারে উনার ফাঁসির ট্রায়াল ছিল। আমাদের জনগণের আরেকটা অংশ বলি, আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিআই এর এজেন্ট ছিলেন, অথচ দুইজন স্যারে আপনারা বলতে পারবেন সামরিক বাহিনীর একজন অফিসার যখন সামরিক বাহিনীতে থাকা অবস্থায় বিদ্রোহ করে, উনার সামরিক আইন অনুযায়ী উনার সাজা মৃত্যুদণ্ড। তো দুইজন লোকই মৃত্যুকে তোয়াক্কা না করে মৃত্যুকে হাতের মুঠে নিয়ে যুদ্ধ করেছে। আমরা তো ওনারা দুইজনকে সমস্যাটা বলতে পারতেছি না ওনারা দুইজন মুক্তিযোদ্ধা কিনা। শুধু ওনারা দুইজন নয়, যত সামরিক অফিসার সে 1971 সনে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সকল সামরিক অফিসাররা বাংলাদেশ স্বাধীন না হলে সামরিক আদালতে ওনাদের ফাঁসি হতো। যেহেতু আপনারা দুইজন প্রফেসর, আপনারা দুইজন মানুষ গলার কারিগর, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে এই ব্যাপারে কোনো উত্তর পাবো না। তা আমি আর দুজন স্যারের কাছে আরেকটা আবেদন করব, 1971 সনে একজন মুক্তিযোদ্ধা পিতার সন্তান রাজাকার ছিলেন, আবার একজন মুক্তিযোদ্ধার সন্তানের পিতা রাজাকার ছিলেন, আবার রাজাকার বাবা সন্তান মুক্তিযোদ্ধা ছিলেন।
তা আমরা যদি মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করতে যাই, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর গুম নাই। বর্তমানে যেসব জীবিত মুক্তিযোদ্ধারা আছেন, আমি দুইজন স্যারের কাছে করজোড়ে আবেদন করব, ওই যেসব মুক্তিযোদ্ধারা জীবিত আছেন ওনারা কি সুখে আছেন না দুঃখে আছেন? আজ পর্যন্ত কি টকশো গুলাতে ওনাদের ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয়েছে কি? সংক্ষিপ্ত করেন একটু। ধন্যবাদ। মনির ভাই, আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি দুজন স্যারকে বলতেছি যে যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন ওনারা কি সুখে আছেন না দুঃখে আছেন, ওনাদের খোঁজ খবর কি আমরা জাতি হিসাবে নিয়েছি কিনা? কারণ আমরা মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা লীগ এবং মুক্তিযোদ্ধা দলে বিভক্ত। তা আমি দুজন স্যারকে বলবো, যদি মুক্তিযোদ্ধাদের কোটা দিতে হয় তাহলে আমি বলবো 1971 সনে আমাদের মুক্তিযুদ্ধের সূত্রপাত হয়েছিল। 1970-এর সাধারণ নির্বাচনে পাকিস্তানি হানাদার বাহিনী জনগণের রায় মেনে না নেওয়ার কারণে সে জনরায় প্রতিষ্ঠা করার জন্য 1971 সনে সশস্ত্র যুদ্ধ হয়েছিল। তাই আমার এখানে সুস্পষ্ট একটা প্রস্তাবনা দুজন স্যারের কাছে, 1971 সনের যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদেরকে ডেকে এনে দেশের শাসনভার সকল মুক্তিযোদ্ধাদের হাতে দিয়ে দলমত নির্বিশেষে উনাদের কাছে আমরা আবার দাবি করব, আজকে আপনাদের অধিকার নিয়ে, আপনাদের সন্তানদের অধিকার নিয়ে যে মিছিল মিটিং হয়, আপনারা আমাদের যে ভোটের অধিকারের জন্য 71-এ যুদ্ধ করেছিলেন, আপনারা আমাদের সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারেন নাই। এখন আপনারা দেশের শাসনভার নিয়ে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। ধন্যবাদ। ধন্যবাদ। একটু সংক্ষিপ্ত করেন। মনির আনমিউট করে প্রশ্ন। জি, ধন্যবাদ। একজন শিক্ষাবিদ, একজন রাজনীতিবিদ, একজন শিক্ষার্থী এবং এনামূলক মনির ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলাম। আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে এতদিন কোনো কথা ছিল না। এখন কোটা বিরোধী আন্দোলন বলতে হচ্ছে, আসলে কোটা সংস্কার আন্দোলন। প্রফেসর হাসান আলী স্যার ঠিকই বলেছেন, কোটা সংস্কার আন্দোলন, আগেও সংস্কার আন্দোলন হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী কি করলেন, পুরোটাই উনি বাতিল করে দিলেন। তাইলে এখন যে আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে, এটা তো সরকারের কারণেই হয়েছে। সরকার অহেতুক ভাবে এটাকে সামনে নিয়ে এসেছেন বিভিন্ন অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য। এখন কোঠা যুক্তিক আকারে সংস্কার করা হোক, যুক্তিক আকারে সংস্কার করা হোক এবং প্রবাসীদেরকে অন্তর্ভুক্ত করা হোক। কারণ প্রবাসীরা দেশের জন্য, দেশের অর্থনীতিতে, দেশের উন্নয়নের জন্য অবদান রাখতেছে। এরপরে আর আপনারা যে কোটাকে রাজনীতিকরণ করা হয়ে গেছে, কোটা মন্ত্রী কোটা, সচিব কোটা, প্রধানমন্ত্রী কোটা, জেলা কোটা, উপজেলার কোটা হয়ে গেছে। এখন কোটার অনেকগুলো কোটা আর জায়গার মধ্যে নাই। তাহলে এত কোটা দিয়ে আমরা দেশের মানুষের কি লাভ হয়েছে? সাধারণ মানুষের কোনো লাভ হয় নাই, সব রাজনৈতিক দলের, আওয়ামী লীগের লাভ হয়েছে। আর তাহলে আমরা কোটা সংস্কার করে। জি, আরেকটা বিষয়, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষক সমাজ তেমন কোনো কথাই বলে না। তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা যে নাজুক অবস্থায় চলে যাইতেছে, শিক্ষকরা কথা বলে না, কিন্তু এখন যখন ওনাদের পেটের মধ্যে টান পড়ছে, এখন ওনারা রাস্তা নেমে আসছেন। এই বিষয়ে প্রফেসর হাসান স্যার কিছু বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, সম্মানিত সঞ্চালক এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেলের সকল সম্মানিত আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী স্যার এন্ড ফরহাদ হোসেন স্যার। দুজন স্যারের কাছে আমি একটা জানতে চাই যে এখানে আজকে কোটা বিষয়ে যে আন্দোলনটা হচ্ছে বা এই যাবত যে আন্দোলনগুলো আমরা দেখছি বা আগে দেখছি, বর্তমানে দেখছি, এখানে আন্দোলনকারী যারা আছেন তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, তারা একটা দাবি জানাচ্ছে যে সংস্কার চাই, কোথাও সংস্কার চাই। এখানে 1971 সালে যে আমাদের যুদ্ধটা হয়েছে, এই বৈষম্য, পাকিস্তান যে আমাদের নির্যাতন করতো, বৈষম্য, নিপীড়ন, 1971 যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল এটার উপর নির্ভর করা হয়েছিল। আজকে কি সেভাবে আমাদের কোঠা দিয়া আমাদেরকে সে বৈষম্য স্বীকার করা হচ্ছে কিনা? আর এই কোঠার মাধ্যমে একটা বিশাল জনগোষ্ঠীকে আজকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে কিনা? আজকে যারা যুদ্ধ করছে তাদেরকে আমরা সম্মান করি। আজকে ধরেন আমার বাবা যুদ্ধ সময় হয় নাই বা যুদ্ধ করতে পারেনি, তাই বলে আমি আজকে মেধা হয়েছি বা আমার বোন বা ভাই মেধা হয়েছে, তারা কি এই যুদ্ধ অংশগ্রহণ করতে পারে না বলি কি তারা আজকে কোঠা পাবে না?